আজকের এই বিশ্লেষণে স্বাগতম। ভাবলে অবাক হতে হয়, তাই না? একটা মাত্র নাটক কিভাবে পুরো একটা দেশের থিয়েটার জগৎকে একেবারে উলটপালট করে দিতে পারে। ১৯৫০-এর দশকের ব্রিটিশ থিয়েটারের সেই একঘেয়ে ভদ্র মুখোশটা ঠিক এভাবেই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, আর বিশ্ব প্রথমবারের মতো পরিচিত হয়েছিল অ্যাংরি ইয়াং ম্যান বা ক্ষুব্ধ এক তরুণ প্রজন্মের সাথে। আজ আমরা সেই উৎসগুলোরই গভীরে ডুব দেব। জিমি পোর্টারের এই তীক্ষ্ণ কথাগুলো শুনলে এর ভেতরে থাকা সেই কাঁচা জ্বলন্ত হতাশাটা কিন্তু খুব সহজেই আঁচ করা যায়। এই কথাগুলো যেন সরাসরি ছুঁড়ে দেওয়া হয়েছে সেকেলে, আরামদায়ক আর আত্মতুষ্ট উচ্চবিত্ত শ্রেণীর ঠিক মুখের ওপর। জিমি যেন এখানে কোনো সাধারণ চরিত্র নয়, বরং তার চারপাশের সমাজের প্রতি জমে থাকা এক বিশাল ক্ষোভের জীবন্ত বিস্ফোরণ। কিন্তু এখানে সবচেয়ে কৌতূহল উদ্দীপক ব্যাপারটা আসলে কি? নাটকের মূল ভিত্তিটা একবার খেয়াল করুন। একদিকে চলছে একটা বিশাল আর্থসামাজিক পতন, ব্রিটিশ সাম্রাজ্যের অবসান, আর সেই পুরো বিষয়টার প্রভাব কিভাবে একটা ছোট্ট আবদ্ধ ঘরের ভেতর স্বামী স্ত্রীর এক বিস্ফোরক দ্বন্দ্বের রূপ নিচ্ছে, সেটাই কিন্তু এই নাটকের আসল উপজীব্য। চলুন এক নজরে দেখে নিই আজ আমাদের আলোচনার মূল বিষয়গুলো কি কি। প্রথমে থিয়েটারে বিপ্লব, এরপর অ্যাংরি ইয়াং ম্যান, দাম্পত্য জীবনের শ্রেণী সংগ্রাম, ইস্ত্রি করার বোর্ডের প্রতীকী অর্থ, এবং একেবারে শেষে সেই বিখ্যাত ভাল্লুক ও কাঠবিড়ালির খেলা। পর্ব ১, থিয়েটারের বিপ্লব। ১৯৫০-এর দশকের মঞ্চকে ভেঙে চুরমার করা। এই নাটকটা মঞ্চস্থ হওয়ার আগে একটু খেয়াল করলে দেখা যাবে থিয়েটারগুলো মূলত উচ্চবিত্ত শ্রেণীর পরিশীলিত সব ভিক্টোরিয়ান কমেডিতেই ভরা থাকত। কিন্তু এই কিচেন সিঙ্ক ড্রামা হঠাৎ করেই সাধারণ শ্রমিক শ্রেণীর জীবনের একেবারে রুক্ষ আর বাস্তব চিত্রটা মঞ্চে তুলে আনল। এটা পুরো থিয়েটার ব্যবস্থার জন্যই ছিল একটা বিশাল আর বলতে গেলে অতি প্রয়োজনীয় একটা ধাক্কা। মানে সাধারণ মানুষ যেন প্রথমবারের মতো মঞ্চের ওপর নিজেদের জীবনেরই প্রতিচ্ছবি দেখতে পেল। পর্ব ২, অ্যাংরি ইয়াং ম্যান, এক প্রতারিত প্রজন্ম। এই আন্দোলনটা কিন্তু সে সময়ের তরুণদের একেবারে খাঁটি, ন্যায়সঙ্গত ক্ষোভকে দারুণভাবে ফুটিয়ে তোলে। তারা সরকারের দেওয়া বিনামূল্যে শিক্ষার সুবিধা পেয়ে উচ্চশিক্ষিত হয়েছিল ঠিকই, কিন্তু বাস্তবে সমাজ তাদের নতুন কোনো অর্থনৈতিক সুযোগ দিতে পুরোপুরি ব্যর্থ হয়। আর ফলাফল? জিমি পোর্টারের মতো একজন প্রতিভাবান তরুণকেও বাধ্য হয়ে একটা মিষ্টির দোকান চালাতে হচ্ছে। ভাবা যায়? আর ঠিক এই চরম হতাশা থেকেই জন্ম নেয় সেই তীব্র বাঁধ ভাঙা ক্ষোভের। পর্ব ৩, দাম্পত্য জীবনে শ্রেণী সংগ্রাম, পোর্টের পরিবারের যুদ্ধক্ষেত্র। জিমি আর অ্যালিসনের এই সম্পর্কটা দেখলে মনে হবে যেন একটা চলমান যুদ্ধক্ষেত্র। একদিকে জিমির শ্রমিক শ্রেণীর ক্ষোভ প্রতিনিয়ত আছড়ে পড়ছে, আর অন্যদিকে রয়েছে অ্যালিসনের উচ্চবিত্ত শ্রেণীর সেই অদ্ভুত নিষ্ক্রিয়তা। মজার ব্যাপার হল অ্যালিসন তার এই নীরবতাকেই সবচেয়ে বড় আত্মরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করে, আর ঠিক এই জিনিসটাই জিমিকে আরও বেশি উন্মাদ, আরও বেশি মরিয়া করে তোলে। পর্ব ৪, ইস্ত্রি করার বোর্ডের প্রতীকী অর্থ, গৃহস্থালী জীবনের একঘেয়েমি। গবেষকদের বিশ্লেষণ ঘাটলে দেখা যায় মঞ্চের এই সরঞ্জামগুলো কিন্তু নিছকই কোনো সাধারণ সাজসজ্জার নয়। এগুলো আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সেই ভয়াবহ আর্থসামাজিক ট্রমার একটি অত্যন্ত গভীর আর তাৎপর্যপূর্ণ চিহ্ন। মঞ্চে এই যে ইস্ত্রি করার একটা অবিরাম কাজ চলতে থাকে, এটা মূলত তাদের দৈনন্দিন রুটিনে দম বন্ধ করা একঘেয়েমিকে একেবারে নিখুঁতভাবে তুলে ধরে। আর জিমি যে বারবার বোর্ডটা ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, এটা আসলে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে তার এক ধরনের আগ্রাসী আকাঙ্ক্ষারই প্রকাশ। সে যেন চিৎকার করে চাইছে অ্যালিসন তার এই নীরবতার খোলস ভেঙে বেরিয়ে আসুক, একজন স্বাধীন চিন্তাবিদ হয়ে উঠুক। পর্ব ৫, ভাল্লুক ও কাঠবিড়ালির খেলা, এক করুণ পলায়ন। এখানে অ্যালিসনের একটা দারুণ চমকে দেবার মতো স্বীকারোক্তি আছে। এটা একদম স্পষ্ট করে দেয় যে নিজেদের সম্পর্কের এই তীব্র সংঘাত আর তিক্ততা থেকে বাঁচতে কিভাবে তাদের একটা লাউড বা চিৎকার করা ভাল্লুক আর একটা ভীতু কাঠবিড়ালির অভিনয় করে যেতে হয়। ব্যাপারটা একই সাথে অদ্ভুত এবং হৃদয় বিদারক। আশ্চর্যজনক ব্যাপার হল নিজেদের মানবতা আর সামাজিক শ্রেণীর পরিচয়টা
পুরোপুরি মুছে ফেলার মাধ্যমেই তারা একমাত্র এমন একটা নিরাপদ আশ্রয় খুঁজে পায় যেখানে একে অপরের প্রতি খাঁটি আর একেবারে জটিলতাহীন একটা স্নেহ অনুভব করা সম্ভব হয়। এই কাল্পনিক জগতেই কেবল বাইরের বাস্তব পৃথিবীর সেই রুক্ষতা আর প্রবেশ করতে পারে না। নাটকের একেবারে শেষে দম্পতি যখন আবারও সে প্রাণীর ছদ্মবেশে ফিরে গিয়ে নিজেদের মধ্যে মিটমাট করে নিচ্ছে, তখন স্বাভাবিকভাবেই একটা খুব গভীর প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। সমাজের এই কাঠামোগত ব্যর্থতাগুলো কি সত্যি সত্যি মানুষের মধ্যকার সত্যিকারের সুস্থ যোগাযোগকে পুরোপুরি অসম্ভব করে তুলেছে? মানবতা থেকে পালিয়ে এই খেলায় আশ্রয় নেওয়াটা কি আসলে ভালোবাসার জয়, নাকি সমাজের নিষ্পেষণের কাছে এক করুণ ট্র্যাজিক আত্মসমর্পণ? কি মনে হয়? আশা করি মূল তথ্যের ওপর ভিত্তি করে করা আজকের এই বিশ্লেষণটি এই বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে।